আচ্ছা স্যার, তো আচ্ছা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতেছি। হ্যাঁ, ওকে। তো তোমরা গত ক্লাসে অনেকেই ডিমান্ড করেছিলা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা স্টার্ট করার জন্য। ওকে স্যার, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে আর্থিক বিবরণী অধ্যায়টা করেছি না? আচ্ছা, আর্থিক বিবরণী এই যে অধ্যায়টা, এখানে আমরা বেসিক্যালি কি করেছি যে আমাদের ব্যবসায়ের যত হিসাব আছে, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, সম্পদবাচক হিসাব, দায়বাচক, মালিকানা সত্যবাচক, এই হিসাবগুলো দিয়ে আমরা কিছু বিবরণী তৈরি করেছি, তাই না? যেমন আমরা আয় বিবরণী তৈরি করেছি মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য। আমরা সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করেছি ব্যবসায়ের প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা এবং সমাপনী সংরক্ষিত মুনাফার পরিমাণ জানার জন্য, রাইট? দেন আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি। তো আর্থিক অবস্থার বিবরণীটা কেন করেছি? আমাদের ব্যবসায়ের মোট সম্পদ কত, তাই না, মোট দায় কত, মালিকানা সত্ত্ব কত, এইগুলো জানার জন্য, রাইট? তো দেখো, তোমরা যারা আর্থিক বিবরণী অধ্যায়টা খুব ভালো করে করেছো তাদের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা খুবই সহজ। আর যারা আর্থিক বিবরণী অধ্যায়টা ভালো করে করো নাই বা আর্থিক বিবরণী অধ্যায়টা নিয়ে যাদের ভালো জ্ঞান নাই, তাদের পক্ষে আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা করা একটু টাফ হয়ে যাবে। তোমরা একটু অধ্যায়টার নামটা দেখো তো, অধ্যায়ের নাম কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ। তার মানে আর্থিক বিবরণী যদি তুমি না জানো, আর্থিক বিবরণী সম্পর্কে যদি তোমার ভালো ধারণা না থাকে, তো তুমি এটাকে বিশ্লেষণ কেমনে করবা? তার মানে আগে তোমাকে আর্থিক বিবরণী সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই তুমি আর্থিক বিবরণী কি করতে পারবা? বিশ্লেষণ করতে পারবা। তো এখানে তোমরা যারা আসো, আই হোপ তোমরা প্রত্যেকেই আর্থিক বিবরণীর এক্সপার্ট, তাই না? আয় বিবরণীর দফাগুলা, সংরক্ষিত আয় বিবরণীর দফাগুলা, আর্থিক অবস্থার বিবরণীর দফাগুলা তোমরা খুব ভালো করেই জানো। ওকে, তো তারপর আমি জাস্ট একটু সামারাইজ করি যেন আর্থিক বিবরণী বিশ্লেষণটা অনেক ইজি হয়। আচ্ছা স্যার, আমরা যে আয় বিবরণী করি, এই আয় বিবরণী থেকে বেসিক্যালি আমরা কি পাই? মোট মুনাফা পাই, পরিচালন মুনাফা পাই, নিট মুনাফা পাই, তাই না? তাহলে দেখো, আর্থিক বিবরণীর আয় বিবরণীর মোট লাভ বা মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, হ্যাঁ, কর পূর্ব নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই তথ্যগুলো আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণে কাজে দিবে। ওকে, তো আমরা যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ করব তখন আয় বিবরণীর কোন কোন তথ্যগুলো আমাদের লাগবে? বিক্রয় লাগবে, বিক্রিত ব্যয়ের পরিমাণ লাগবে, মোট মুনাফা লাগবে, পরিচালন মুনাফা লাগবে, কর পূর্ব নিট মুনাফা লাগবে, কর পরবর্তী নিট মুনাফা লাগবে। এই তথ্যগুলো আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, এরপরে আসো, আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন করেছি, আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা ফার্স্টে কাকে প্রেজেন্ট করেছিলাম বলো তো? সম্পদকে। সবগুলো সম্পদ আমরা কি অ্যাট এ টাইম প্রেজেন্ট করেছিলাম? উত্তর হলো না। আমরা কিন্তু সবগুলো সম্পদকে অ্যাট এ টাইম প্রেজেন্ট করি নাই। আমরা ফার্স্টে কাকে প্রেজেন্ট করেছি? স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, সর্বশেষে অলিক সম্পদ। ওকে, তো যখন আমি আর্থিক বিবরণী বিশ্লেষণ করব তখন কিন্তু আমার স্থায়ী সম্পদগুলো, চলতি সম্পদগুলো, বিনিয়োগগুলো, অলিক সম্পদগুলো, এইগুলো কাজে লাগবে এবং এগুলো আমাদের চিনতে হবে। হ্যাঁ, কখনো কখনো আমার চলতি সম্পদ লাগবে, কখনো কখনো আমার অলিক সম্পদ লাগবে, কখনো কখনো আমার মোট সম্পদ লাগবে। সো আমরা যদি এগুলো না চিনি তাহলে আমাদের পক্ষে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ করা সম্ভব হবে? নো। আই থিঙ্ক এগুলো আমরা খুব ভালোই পারি, তাই না বলো? এরপর আসো, আমরা যে সম্পদগুলো দেখানোর পর আর্থিক অবস্থার বিবরণী আমরা কাকে দেখাই? মালিকানা সত্ত্বকে বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বকে, রাইট? তো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যদি তুমি দেখাও, ফার্স্টে তুমি কাকে দেখাবা? সে অনুমোদিত শেয়ার মূলধন। আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণে অনুমোদিত শেয়ার মূলধনের কোনো কাজ নেই। এরপরে কাকে দেখাবা? আদায়কৃত শেয়ার মূলধন, তাই না? তো আদায়কৃত শেয়ার মূলধনটা কিন্তু আমাদের এখানে লাগবে। আদায়কৃত শেয়ার মূলধন আবার দুই রকম হয়, সাধারণ শেয়ার মূলধন আর অগ্রাধিকার শেয়ার মূলধন। এরপর আমরা কাকে দেখাই বলো?
সঞ্চিতীয় উদ্বৃত্তকে দেখাই। কাকে দেখাই? তো সঞ্চিতীয় উদ্বৃত্তের দফাগুলা কারা, এটা আমাদের জানা লাগবে। আর না হলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাবো, আমাদের পক্ষে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা টাফ হয়ে যাবে। সঞ্চিত উদ্বৃত্তিতে কারা কারা আসে? তো আমরা জানি সঞ্চিত উদ্বৃত্তিতে সংরক্ষিত আয় সমাপনী জের আসে, শেয়ার অধিহার আসে, তাই না? এরপরে লভ্যাংশ সমতাকরণ তহবিল, এরপর নিমজ্জিত তহবিল, তাই না? সাধারণ সঞ্চিত তহবিল। এছাড়াও মালিকরা পায় এমন কোনো কিছু যদি থাকে, সেগুলো কোথায় আসবে? সঞ্চিত ও উদ্বৃত্তে আসবে। সো সঞ্চিত উদ্বৃত্তের দফাগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার। দেন চলতি দায় আমরা দেখাই, তারপরে দীর্ঘমেয়াদী দায় দেখাই। তো কারা দীর্ঘমেয়াদী দায়, এটা আমাদের জানা লাগবে। কারা চলতি দায়, এটা আমাদের জানা লাগবে। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাদি, এগুলো আমাদের জানা থাকতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সব কিছু আমি কাকে নিয়ে বললাম বলো তো? আর্থিক বিবরণীকে নিয়ে বললাম। তো এই যে আর্থিক বিবরণীর এই সমস্ত জিনিস যদি তোমার জানা থাকে, তুমি যদি চিনো কারা চলতি সম্পদ, তুমি যদি চিনো কারা চলতি দায়, তুমি যদি চিনো কারা অলিক সম্পদ, তুমি যদি চিনো কারা মালিকানা সত্ত্ব, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক ইজি। আর না চিনলে কিন্তু ভাই মুখস্থ করতে করতে জীবন শেষ। ওকে, আমি ভয় দেখাচ্ছি না, বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি, যারা আর্থিক বিবরণী করেছো ভালো করে, তাদের জন্য এই অধ্যায়টা জাস্ট একটা চুটকি দেওয়ার মতো। ওকে, যারা আর্থিক বিবরণীতে ফাঁকি মেরেছো তাদের জন্য এই অধ্যায়টা খুবই ভয়ঙ্কর। অনেকে তো ভয় এই অধ্যায়টা করেই না, মনে করে আল্লাহ এত এত সূত্র কীভাবে মুখস্থ করবো। বাট সূত্রগুলো অনেক সিলি, আমি একটু পরেই দেখাবো, তোমাদের কাছে হাস্যকর মনে হবে, এত ইজি। ওকে, যাই হোক, তো আমরা এই অধ্যায়ে কি কি করব তার একটা লিস্ট এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আর্থিক বিবরণী বিশ্লেষণ, আচ্ছা আর্থিক বিবরণী বিশ্লেষণ এটার কিন্তু অনেক প্রকারভেদ আছে। হ্যাঁ, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণ যদি আমি বলি, তো আমরা মানে এই যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা আর্থিক বিশ্লেষণ অনেকভাবে করতে পারি। যেমন আমরা চাইলে হরিজন্টাল অ্যানালাইসিস করতে পারি, চাইলে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, চাইলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতে পারি, চাইলে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারি, এবং আমরা রেশিও অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, তো আমি কী বললাম দেখো, এরা সবাই কিন্তু আর্থিক বিশ্লেষণ। হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস। ওকে, আমি কয়টা অ্যানালাইসিস বললাম? 5টাই। আর্থিক বিশ্লেষণকে কিন্তু এই 5 ভাগে বিভক্ত করা যায়। তো তোমাদের এই অধ্যায়ে এই 5 প্রকারের মধ্যে জাস্ট একটা প্রকারকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হলো রেশিও অ্যানালাইসিস। কি স্যার? রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। রেশিও অ্যানালাইসিস বা এটাকে বাংলায় আমরা কি বলি? অনুপাত বিশ্লেষণ। তাহলে দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেমন ধরো তোমরা যখন বিবিএতে যাবা বা এমবিএতে যাবা, যেমন আমি যখন বিবিএতে ছিলাম, তো আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই যে সেম কথাটাই, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নামে 100 মার্কসের একটা বই ছিল। আমরা স্টেফেন এইচ পেনম্যানের বইটা আমরা ফলো করতাম। হ্যাঁ, তো আর্থিক বিবরণী বিশ্লেষণের উপরে পুরো 100 মার্কসের একটা কোর্সই আমরা করে আসছি। ওইখানে ওই যে হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, রেশিও অ্যানালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, তোমার গ্যাপ ফরম্যাট, রিফর্মুলেটেড ফরম্যাট, হ্যাঁ, গ্যাপ ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট, রিফর্মুলেটেড ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট, সেমভাবে গ্যাপ ফরম্যাটে রিটেন আর্নিংস স্টেটমেন্ট, রিফর্মুলেটেড ফরম্যাটে রিটেন আর্নিং স্টেটমেন্ট, গ্যাপ ফরম্যাটে ব্যালেন্স শিট, হ্যাঁ, রিফর্মুলেটেড ফরম্যাটে ব্যালেন্স শিট, এবং এদের রেশিও অ্যানালাইসিস, অনেক কিছু। মানে সবচেয়ে টাফ কোর্স ছিল আমাদের এটাই। ওকে, তো তোমরা এই পুরো 100 মার্কসের একটা কোর্স একটা চ্যাপ্টার দিয়ে কভার করতেছ। সো এখানে কিন্তু অনেক মানে যা কিছু আসার কথা ছিল সব কিছুকে আনা হয়নি, জাস্ট একটা পার্টকে আনা হয়েছে। ওই পার্টটার নাম কি স্যার? রেশিও অ্যানালাইসিস। বাট এটা কিন্তু আমাদের জানা উচিত, তাই না, যে মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ বিষয়টা আসলে কি। আচ্ছা, তো কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে যে মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ কি জিনিস, এটার উত্তর কি হবে? এটার উত্তর হলো যে আমরা যে সমস্ত আর্থিক বিবরণীগুলোকে চিনি জানি, এদের তথ্য উপাত্ত ব্যবহার করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য
আমরা যে বিচার বিশ্লেষণ করি এই প্রক্রিয়াটাই হলো কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। ওকে, তাহলে দেখো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা ইনভেস্টরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ যারা অনেক বড় মাপের ইনভেস্টর, বড় মানে বিপুল অ্যামাউন্ট ইনভেস্ট করে, তারা কিন্তু অন্ধের মতো করে না। তার যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে ওই কোম্পানিটার বিভিন্ন বিষয়ে, যেমন কোম্পানির তারল্য কেমন, হ্যাঁ, কোম্পানির মুনাফার্জন ক্ষমতা কেমন, হ্যাঁ, কোম্পানিটা কেমন বা কতটুকু সচ্ছল, ওকে, কোম্পানিটা কতটুকু দক্ষ, এই সমস্ত দিকগুলো বিচার বিশ্লেষণ করে পজিটিভ মনে হলে কি করে বিনিয়োগ করে, আর নেগেটিভ মনে হলে বিনিয়োগ করে না। ওকে, তো ধরো আমরা এখানে যারা আছে আমরা প্রত্যেক ইনভেস্টর, আমরা কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করতে চাই। সো ওই কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে বা বিনিয়োগ করার জন্য বা আমার বিনিয়োগটা যেন পারফেক্ট হয়, সেফ হয়, সিকিউরড হয়, লাভজনক হয়, দ্যাটস ওয়াই আমরা বিনিয়োগের পূর্বে কি করব বলো তো, আর্থিক বিবরণী বিশ্লেষণ করব। আর আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করব কয়টা উদ্দেশ্যে? 4টা উদ্দেশ্যে। প্রথমত আমরা কোম্পানিটার তারল্য যাচাই করতে চাই, ওকে। দ্বিতীয়ত আমরা কোম্পানিটার মুনাফার্জন ক্ষমতা যাচাই করতে চাই। তৃতীয়ত আমরা কোম্পানিটার সচ্ছলতা যাচাই করতে চাই। চতুর্থত আমরা কোম্পানিটার দক্ষতা যাচাই করতে চাই। এখন তারল্যতা কাকে বলে? আসো আমরা তারল্যতা নিয়ে এখন একটু বলি যে একটা কোম্পানির তারল্যতা মানেটা কি। আচ্ছা, ধরো আমার মানে বাড়ি আছে, গাড়ি আছে, বেশ অনেক জায়গা জমিও আছে, কিন্তু আমার ধরো বাড়ি মেনটেনেন্স করার মতো যথেষ্ট টাকা হাতে নেই, গাড়ির তেল কেনার মতো, গ্যাস কেনার মতো, ড্রাইভারের বেতন দেওয়ার মতো টাকা আমার হাতে নেই, ওকে, এবং আমার ধরো প্রতিদিন যে দৈনন্দিন ব্যয়, এই ব্যয় বহন করার মতো যথেষ্ট টাকা আমার হাতে নাই। আচ্ছা বলো, আমি কি ধনী নাকি গরিব? কেন? আমার তো অনেক জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে আমি গরিব কেমনে হইলাম? আচ্ছা, তাহলে এখন বিষয়টা কনফিউশনাল হয়ে গেছে না, যে আমি আসলে কি গরিব নাকি আমি ধনী? দেখো আমি না, এটা ভুয়া সম্পদ না। বেসিক্যালি এখানে আমি ধনী, বাট আমি তারল্য সংকটে ভুগতেছি। আমি গরিব না, আমি ধনী, কিন্তু আমি কিসে ভুগতেছি? তারল্য সংকটে ভুগতেছি। যে একটা কোম্পানির স্থায়ী সম্পদ আছে, ফিক্সড অ্যাসেট আছে, কিন্তু সেগুলোকে ব্যবহার করার জন্য হাতে যথেষ্ট টাকা আছে কিনা, এটাকেই বলা হয় কি কোম্পানির তারল্যতা। ওকে, তো যদি কোম্পানির নিত্য নৈমিত্তিক ব্যয় বহনের জন্য, চলতি দায় পরিশোধের জন্য যথেষ্ট টাকা হাতে থাকে, তার মানে বুঝতে হবে যে কোম্পানির তারল্যতাটা কি ভালো। আর যদি এমন হয় যে না, যথেষ্ট টাকা কোম্পানির হাতে নাই, নিত্য নৈমিত্তিক ব্যয় বহন করার সক্ষমতা কোম্পানির নাই, চলতি দায় পরিশোধের সক্ষমতা নাই, ওকে, স্থির সম্পদ বা ফিক্সড অ্যাসেটগুলো ব্যবহার করার সক্ষমতা নাই, তার মানে কোম্পানিটা তারল্য সংকটে ভুগতেছে। এটা কি ভালো? নো, কারণ তারল্য সংকটে যদি কোনো কোম্পানি ভোগে বা কোনো প্রতিষ্ঠান ভোগে, তাহলে তার কিন্তু ব্যবসার ঝুঁকিটা অনেক হাই থাকে, লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। ওকে, তো আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কি কোম্পানির তারল্যতা যাচাই করা। তো অলরেডি আমরা সবাই জেনে গেলাম তারল্যতা কী জিনিস, যে কোম্পানি তার স্থির সম্পদগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত টাকা হাতে রেখেছে কিনা, নিত্য নৈমিত্তিক ব্যয় বহনে কোম্পানি সক্ষম কিনা, চলতি দায় পরিশোধে কোম্পানি সক্ষম কিনা, এই সক্ষমতাটাকেই আমরা কি বলি? তারল্যতা। যেমন ধরো আমার পকেটে যে টাকা আছে এটা হলো কি আমার তারল্যতা, আমার ব্যাংকে যে টাকা আছে এটা কি আমার তারল্যতা, কারণ এই টাকাগুলো আমি যখন খুশি তখন ব্যবহার করতে পারি, যে কোনো প্রয়োজন আমি তৎক্ষণাৎভাবে এই টাকা দিয়ে কি করতে পারি? পূরণ করতে পারি। ওকে, আর যদি না থাকে তাহলে আমার অনেক সম্পদ আছে, বাট আমার পকেটে টাকা নেই, আমার ব্যাংকে টাকা নেই, তার মানে আমি তারল্য সংকটে ভুগতেছি। ওকে, তাহলে তারল্যতা মানে কি? তারল্যতা মানে হলো নিত্য নৈমিত্তিক ব্যয় বহনের সক্ষমতা, চলতি দায় পরিশোধের সক্ষমতা, স্থির সম্পদ ব্যবহারের সক্ষমতা, এটাকেই কি বলা হয়? তারল্যতা। ওকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য। ওকে, তো এখন একটা কোম্পানি তার তারল্যতা, একটা কোম্পানির তারল্যতা যথেষ্ট কিনা, ভালো কিনা, এটা যদি আমরা যাচাই করতে চাই, তাহলে আমরা 3টা ফর্মুলা ইউজ করতে পারি বা 3টা মেথড ইউজ করতে পারি।
কয়টা মেথড? তিনটা। এক, আমরা চাইলে কোম্পানির চলতি অনুপাত করতে পারি, নির্ণয় করতে পারি। আমরা যদি চাই তারল্য বা তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা অনুপাত, মানে এটার অনেকগুলো নামে ডাকে, হ্যাঁ, বা এক কথায় হলো আমরা চাইলে তারল্য অনুপাত করতে পারি, এবং আমরা যদি চাই কার্যকরী মূলধন অনুপাত করতে পারি। ওকে, তো একটা কোম্পানির তারল্যতা যথেষ্ট কিনা বা একটা কোম্পানির তারল্যতা ভালো কিনা এটা যাচাই করার জন্য আমরা কয়টা অনুপাত করব? তিনটা। এক, চলতি অনুপাত। দুই, তড়িৎ অনুপাত, হ্যাঁ, তড়িৎ অনুপাত। তিন, কার্যকরী মূলধন অনুপাত। আবার বলো, এক, চলতি অনুপাত। দুই, তড়িৎ অনুপাত। তিন, কার্যকরী মূলধন অনুপাত। লাস্ট ওয়ান টাইম। এক, চলতি অনুপাত। দুই, তড়িৎ অনুপাত। তিন, কার্যকরী মূলধন অনুপাত। ওকে, আচ্ছা, ধরো কোয়েশ্চেন হলো এরকম যে এবিসি কোম্পানির তারল্যতা যাচাই করার জন্য দুইটা পদ্ধতি প্রয়োগ করো, বা দুইটা পদ্ধতি বা দুইটা ফর্মুলা ব্যবহারের মাধ্যমে এবিসি কোম্পানির তারল্যতা যাচাই করো। ধরো এরকম একটা কোয়েশ্চেন, মেনশন করলো না কোনো কিছুই, তাহলে তখন তুমি কি করবা? তো যেহেতু তোমাকে তারল্যতা যাচাই করতে বলছে, এবং আমরা জানি তারল্যতা যাচাইয়ের জন্য আমরা কয়টা মেথড ইউজ করি? চলতি অনুপাত বা কারেন্ট রেশিও, তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট রেশিও, আর একটা হচ্ছে কি কার্যকরী মূলধন অনুপাত বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো এই তিনোটা পদ্ধতি বা তিনোটা ফর্মুলাই অ্যাপ্লাই করা হয় কেন? তারল্যতা যাচাইয়ের জন্য। সো ইউ ক্যান ইউজ এনি অফ দিস থ্রি ফর্মুলাস। ওকে, তুমি তারল্যতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত করতে পারো, অথবা তড়িৎ অনুপাত করতে পারো, অথবা কার্যকরী মূলধন অনুপাত করতে পারো। ওকে, আমি কি বুঝাতে পারছি তোমাদের? গুড। আচ্ছা, দেখো আমরা যদি চলতি অনুপাতটা করি, তো অনুপাত মানে ভাগফল, সোজা কথা। তোমরা অনেকেই হয়তো কনফিউজড, অনুপাত কি জিনিস। অনুপাত মানে কি? ভাগফল। ওকে, যেমন আমি যদি লিখি 5/2 = 2.5, তার মানে আমি বলতে পারি যে 5 এবং 2 এর অনুপাত হচ্ছে কত? 2.5। বিষয়টা এরকম। ওকে স্যার, তো স্যার আমরা এখন কি করব? চলতি অনুপাত করব, রাইট? আচ্ছা, যখন আমরা চলতি অনুপাত করব, উপরে কাকে বসাবো? মোট চলতি সম্পদ। নিচে কাকে বসাবো? মোট চলতি দায়। ওকে, এই ফর্মুলাটা যদি তুমি মুখস্থ করো, তাহলে তারল্য অনুপাতের সব ফর্মুলা হয়ে গেছে। শিওর? আচ্ছা, তারল্যতা যাচাইয়ের জন্য কয়টা ফর্মুলা? প্রথম ফর্মুলা কি? চলতি অনুপাত, তারপর এটা কি? তড়িৎ অনুপাত, তারপরে কি? কার্যকরী মূলধন অনুপাত। ওকে, তিনোটা ফর্মুলাই সেম। উপরে কি বসবে? তিনোটার ক্ষেত্রে উপরে কে বসবে? মোট চলতি সম্পদ। নিচে আবার বলো, উপরে কে? নিচে। এটা শুধুমাত্র কি চলতি অনুপাতের জন্য? না, এটা তিনোটার জন্য। যখন তুমি চলতি অনুপাত করবা তখন এটা বসাবা, যখন তুমি তড়িৎ অনুপাত করবা তখনও দেখো মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, একই জিনিস। যখন তুমি কার্যকরী মূলধন অনুপাত করবা তখনও দেখো একই জিনিস, তাই না? বলো, তাহলে চলতি অনুপাতের ক্ষেত্রে মোট চলতি সম্পদ, মোট চলতি দায়। তড়িৎ অনুপাতের ক্ষেত্রেও কি? মোট চলতি সম্পদ, মোট চলতি দায়। কার্যকরী মূলধন অনুপাতের ক্ষেত্রেও কি? মোট চলতি সম্পদ, মোট চলতি দায়। ওকে, এবার আস, দেখো উপরের মোট দেখো এই যে নিচের মোট চলতি দায়টা যদি উপরের মোট চলতি সম্পদ থেকে তুমি মাইনাস করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? আচ্ছা, মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, জাস্ট এতটুকুই রাখলা, কিছুই করলা না। এটা কি অনুপাত? চলতি অনুপাত। কিন্তু এই যে নিচের চলতি দায়টা যদি উপরের চলতি সম্পদ থেকে মাইনাস করো, তাহলে কি হয়ে গেল? কার্যকরী মূলধন অনুপাত। আচ্ছা, যদি উপরের মোট চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বাদ দাও, এক হলো কি? অগ্রিম ব্যয়। দুই হলো কি? সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা কি হয়ে গেল? তড়িৎ অনুপাত। শেষ। কঠিন কিছু? তাহলে দেখো চলতি অনুপাত ফর্মুলা শুরু হবে কি দিয়ে? মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়। ওকে, জাস্ট এতটুকু। আচ্ছা, যখন তুমি তড়িৎ অনুপাত করবে ফর্মুলা শুরু হবে কিভাবে?
উপরে মোট চলতি সম্পদ, নিচে কি মোট চলতি দায়। এখন আমি উপরের মোট চলতি সম্পদ থেকে কয়টা জিনিস বাদ দিব? দুইটা। এক অগ্রিম ব্যয়, আরেকটা কি সমাপনী মজুদ পণ্য। দুটোটাই কি করব? বাদ দিব। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? তড়িৎ অনুপাত। আবার আমি যদি নিচের মোট চলতি দায়টাকে উপরের মোট চলতি সম্পদ থেকে বাদ দিই তাহলে কি হয়ে যাবে? কার্যকরী মূলধন অনুপাত। বলো, এটা কি এখন মুখস্থ করার জন্য জীবন যৌবন সব দিয়ে দেওয়ার দরকার আছে? নো, জাস্ট বলার উপর ডিপেন্ড করতেছে। টিচার এইভাবে বলে না দেখে তুমি আন্তাজে মুখস্থ করো, বাট অ্যাকচুয়ালি এখানে কঠিন বলে কিছুই নাই। মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, মোট চলতি সম্পদ, মোট চলতি দায়, তিনটা ফর্মুলা শুরু হবে একইভাবে। যদি এতটুকুই রেখে দাও ওটার নাম হয়ে যাবে কি? চলতি অনুপাত। যদি উপরের মোট চলতি সম্পদে দুইটা জিনিস বাদ দাও, অগ্রিম ব্যয় সমাপনী মজুদ, নাম হয়ে যাবে কি? তড়িৎ অনুপাত। যদি নিচের চলতি দায়টা উপরের চলতি সম্পদ থেকে বাদ দাও, নাম হয়ে যাবে কি? কার্যকরী মূলধন অনুপাত। আচ্ছা, একটু সচেতন থাকবা। যদি তোমাকে বলে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায় এটা লিখবা, হ্যাঁ। আর যদি তুমি এই চলতি দায় দিয়ে ভাগ না দাও, জাস্ট উপরের অংশটুকু লেখো, অর্থাৎ মোট চলতি সম্পদ এবং মোট চলতি দায়ের পার্থক্য, এটাকে আমরা কি বলি জানো? কার্যকরী মূলধন। কি বলি? তাহলে কার্যকরী মূলধন মানে কি? মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। আর এই মোট চলতি সম্পদ মোট চলতি দায়কে আমি যদি ভাগ দিই চলতি দায় দিয়ে, হয়ে যাবে কি? অনুপাত হয়ে যাবে। তা তোমার কাছে কি কার্যকরী মূলধন চেয়েছে নাকি কার্যকরী মূলধন অনুপাত চেয়েছে? একটু মানে খেয়াল রাখবা, ওকে? আচ্ছা, তো এখন আসো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, হ্যাঁ। দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ওকে? তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমাদের এখানে কিছু কোয়েশ্চেন মানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটা আর্থিক অবস্থার বিবরণী আমাদের এখানে দেওয়া আছে, এবং নিচে ইনস্ট্রাকশন দিল কি? চলতি অনুপাত, ত্বরিত অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা কয়টা কাজ করব? তিনটা। প্রথমে আমরা কি করব? চলতি অনুপাত, তারপর ত্বরিত অনুপাত, তারপর কার্যকরী মূলধন অনুপাত। তো এই অনুপাতগুলো যদি আমি করতে চাই আমার কয় রকমের তথ্য দরকার? দুই রকম। এক চলতি সম্পদ, আর কি? চলতি দায়। আচ্ছা, তাহলে সম্পদের দিকে আমরা একটু দেখি। এখানে দালান কোঠা কি? স্থায়ী সম্পদ, এটা হবে না। মজুদ পণ্য চলতি সম্পদ, অগ্রিম ব্যয় চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ, তাই না? বলো। আচ্ছা, তাহলে আসবে না। তার মানে দালান কোঠা আর বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটা কি আসবে না, এই দুইটা বাদ। এর দিকে কি আছে? শেয়ার মূলধন কত? 1 লাখ। এটা আমার দরকার নাই, মানে আমরা তো এই তিনটা কাজ করবো, রাইট? তো আমার শেয়ার মূলধনের কোনো প্রয়োজন নেই, আছে বলো? কারণ এটা মালিকানা সত্ত্ব। সংরক্ষিত আয় এটাও দরকার নেই, এটা মালিকানা সত্ত্ব। বকেয়া ব্যয় এটা কি? চলতি দায়, লাগবে। ঋণপত্র দীর্ঘমেয়াদী দায় এটা আমাদের দরকার নাই, প্রদেয় হিসাব লাগবে, ওকে? চলতি দায়। তাহলে দেখো এই যে এখানে আমাদের যেই মানে ইনফরমেশনগুলো দেয়া আছে, তো সবগুলো ইনফরমেশন কি আমার দরকার বলো? না। আমরা চলতি অনুপাত, ত্বরিত অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত যদি করতে চাই, তো আমাদের সম্পদের দিকে শুধু চলতি সম্পদগুলো দরকার, আর দায়ের দিকে শুধু চলতি দায়গুলো দরকার। এখন আসো আমরা একটা কাজ করি, এখানে আমরা মোট চলতি সম্পদ নির্ণয় করে ফেলি। মোট চলতি সম্পদ ইকুয়াল, মোট চলতি সম্পদ কত হবে বলো তো স্যার? 15,000 প্লাস 5,000 প্লাস 40,000 প্লাস 10,000, ওকে? এই তো ইকুয়াল কত হয়? 70,000 টাকা, তাই না? এখানে 20, এখানে 50, 70,000 টাকা, ওকে? এবার আমরা যদি মোট চলতি দায় নির্ণয় করি, মোট চলতি দায় ইকুয়াল, তো মোট চলতি দায়, আমাদের চলতি দায় আছে কয়টা? দুইটা। ওদিকে হলো 5,000 প্লাস 20,000 ইকুয়াল কত? 25,000 টাকা, ওকে স্যার? আচ্ছা, তো আসো এবার আমরা কি নির্ণয় করব? চলতি অনুপাত। আচ্ছা, চলতি অনুপাত, রাইট? এন্ড দেন আমরা কি নির্ণয় করব? ত্বরিত অনুপাত, তড়িৎ অনুপাত, তাই না?
ওকে, অ্যান্ড দেন আমরা কি নির্ণয় করবো বলো? কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত। দেখো স্যার, দেখো তো চলতি অনুপাতের ক্ষেত্রে আমরা উপরে কি লিখবো বলো? মোট চলতি সম্পদ, আর নিচে মোট চলতি দায়। তড়িৎ অনুপাতের ক্ষেত্রে আমরা উপরে কি লিখবো? মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়। কার্যকরী মূলধন অনুপাত, এটার ক্ষেত্রে আমরা উপরে কি লিখবো? মোট চলতি সম্পদ ডিভাইডেড বাই মোট চলতি দায়। ওকে, এখন দেখো চলতি অনুপাতের ক্ষেত্রে এনাফ, আর কিছু এখানে আসবে না। কিন্তু তড়িৎ অনুপাতের ক্ষেত্রে কি এনাফ? না, আমরা উপরের মোট চলতি সম্পদ থেকে মাইনাস করব কি? অগ্রিম ব্যয়। আর কি মাইনাস করব? সমাপনী মজুদ। রাইট, এই দুইটা আমরা কি করব? মাইনাস করে দেব। আচ্ছা, এবার কার্যকরী মূলধন অনুপাতের ক্ষেত্রে কি এনাফ? নো, আমরা এই নিচের মোট চলতি দায়টা কি করব? উপর থেকে মাইনাস করে দিব। এই তো, এবার আসো আমরা মান বসিয়ে ফেলে। তো আমরা মোট চলতি সম্পদের পরিমাণ জানি কত? 70,000। কোনো একজন ক্যালকুলেটর হাতে নাও। মোট চলতি দায় আমরা জানি কত? 25,000 ইকুয়াল 70,000কে 25,000 দিয়ে ভাগ করো, কত হয়? 2.8। 2.8 লিখেছো? এই যে 2.8 লিখলে এটা কি রেজাল্ট? এই রেজাল্ট লেখার পর ইস্টু 1 দিতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে উপরেরটা ভাগ নিচেরটা ইকুয়াল যে রেজাল্ট আসে সেটা লিখবা। রেজাল্টটা লেখার পর কি দিতে হবে? ইস্টু 1। আচ্ছা, তাহলে ইস্টুর সামনে কত? 2.8, আর ইস্টুর পরে কত? 1। ইস্টুর সামনেরটা উপরকে নির্দেশ করে, আর ইস্টুর পরেরটা নিচে কি নির্দেশ করে? তাই ফর্মুলার উপরে কে আছে? মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ কত? 2:8। আচ্ছা, ফর্মুলার নিচে কে আছে? মোট চলতি দায়। মোট চলতি দায় কত? 1। তার মানে আমরা কি বুঝলাম চলতি অনুপাত দ্বারা? চলতি অনুপাত দ্বারা আমরা বুঝলাম যে 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য আমাদের হাতে চলতি সম্পদ আছে কত? 2.8 টাকা। বুঝছো? প্রতি 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য আমাদের হাতে কয় টাকা আছে? 2.8 টাকা। ওকে স্যার? আচ্ছা, গুড। তার মানে আমাদের চলতি দায় যা, চলতি সম্পদ কি তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, এবার আসলে আমরা তড়িৎ অনুপাতটা করি। তো তড়িৎ অনুপাত যখন আমরা করব, উপরে কি মোট চলতি সম্পদ আমরা জানি কত? 70,000 টাকা। রাইট, এখান থেকে আমরা মাইনাস করব কি? অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় আছে না নাই? আছে। কত? 5,000। আমরা মাইনাস করব কি? মজুদ পণ্য। এই মজুদ মানে সমাপনী মজুদ। ওকে, কত স্যার? 15,000। ওকে, অ্যান্ড দেন আমরা নিচে ভাগ দিব কি দিয়ে? মোট চলতি দায় দিয়ে। কত? 25,000 ইকুয়াল। তাহলে দেখো আমি 70,000 থেকে 5,000 আর 15,000 বাদ দিচ্ছি, তাহলে হয় কত? 50,000। কত হয়? ডিভাইডেড বাই 25,000 ইকুয়াল 2:1। 50 ভাগ 25 কত হয়? 2। দেন 2 লিখে আমরা 1 দেব। আচ্ছা, তাহলে তড়িৎ অনুপাত 2:1, এই কথাটার মানে কি? অর্থাৎ আমাদের একটা এই নিচে কাকে বসাইছি? মোট চলতি দায়কে। তো মোট চলতি দায় মানে কি? 1। আর উপরে কি? দেখো, এটা কি চলতি সম্পদ? উত্তর হলো না। এই যে চলতি সম্পদ থেকে আমরা যখন অগ্রিম ব্যয় সমাপনী মজুদ বাদ দিই, তখন আর চলতি সম্পদ থাকে না, এটা তড়িৎ সম্পদ হয়ে যায়। কি হয়ে যায়? তড়িৎ সম্পদ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে তোমাদেরকে একটু ক্লিয়ার করি। চলতি সম্পদ মানে কি? যে সম্পদগুলোর মেয়াদকাল 1 বছর বা তার চেয়ে কম। ওকে, যে সম্পদগুলো দ্রুত চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় কি? চলতি সম্পদ। আর তড়িৎ সম্পদ কাকে বলে? তড়িৎ সম্পদ হলো গিয়ে নগদ টাকা বা নগদ টাকার সমতুল্য যে সম্পদ, এগুলো হলো তড়িৎ সম্পদ। অর্থাৎ তড়িৎ গতিতে যে সম্পদগুলো দিয়ে তুমি তোমার চাহিদা পূরণ করতে পারবে, সেই সম্পদগুলোকে বলা হয় কি? তড়িৎ সম্পদ। যেমন ধরো তোমার পকেটে 20,000 টাকা আছে, তোমার এখন রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করতেছে, তুমি কি করতে পারবা? গিয়েই খেতে পারবা। ধরো তোমার পকেটে নাই, ব্যাংকে আছে, তুমি কার্ড দিয়ে উঠে খেতে পারবা। ধরো তোমার নগদেও নাই, ব্যাংকেও নাই, শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে, তুমি এখনই সেল দিয়ে
টাকাটা উঠায় কি করতে পারবা, খেতে পারবা। তাহলে এই যে নগদ টাকা বা নগদ টাকার সমতুল্য বা নগদ টাকার মতো যেই চলতি সম্পদগুলো তোমার আছে, এইগুলোর যোগফলকে আমরা কি বলবো, তড়িৎ সম্পদ। কি বলবো? তো তড়িৎ সম্পদ আমরা কিভাবে পাই? মোট চলতি সম্পদ থেকে আমরা মাইনাস করব কাকে? অগ্রিম ব্যয়কে। কারণ অগ্রিম ব্যয় এটাকে জীবনেও তুমি টাকায় কনভার্ট করতে পারবে না। আর কাকে মাইনাস করব? মজুদ পণ্যকে। এই মজুদ পণ্যকে টাকায় কনভার্ট করা অনেক টাফ, কারণ আমি মজুদ পণ্যটাকে যদি বিক্রি করি, এটা হয়ে যাবে কি? দেনাদার। এই দেনাদারের কাছ থেকে আবার লং টাইম পর আমি কি করব? টাকাটা আদায় করব, তখন এটা তড়িৎ সম্পদ হবে। তার মানে মজুদ পণ্যটা তড়িৎ সম্পদ না, কারণ মজুদ সম্পদ দেনাদারে কনভার্ট হবে, দেনাদার পরে গিয়ে কি হবে? নগদ টাকায় কনভার্ট হবে। এর জন্য অনেক সময় দরকার। দ্যাটস ওয়াই আমরা মোট চলতি সম্পদ থেকে যদি অগ্রিম ব্যয় আর সমাপনী মজুদ মাইনাস করি, তাহলে আমরা যে রেজাল্টটা পেলাম, যেমন আমার মোট চলতি সম্পদ 70,000, বাট আমার তড়িৎ সম্পদ কত? 50,000। তো এই তড়িৎ সম্পদকে আমি যদি চলতি দায় দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? তড়িৎ অনুপাত। ওকে, তাহলে তড়িৎ অনুপাতে দেখো ইস্টুর বা সাইডে কে আছে? 2। আর এই যে সামনে যিনি থাকে উনি কাকে নির্দেশ করে? ফর্মুলার উপরের অংশকে। তার মানে ফর্মুলার উপরের অংশে কে আছে? তড়িৎ সম্পদ। তার মানে আমাদের হাতে তড়িৎ সম্পদ আছে কয় টাকা? 2 টাকা। আর নিচে যে থাকে ওটা হলো পরের অংশটা, অর্থাৎ 1। তাহলে চলতি দায় বলতে কাকে বোঝাচ্ছে? 1। তাহলে আমাদের 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য হাতে তড়িৎ সম্পদ আছে কত? 2 টাকা, তাই না? আচ্ছা বলো, আমরা কি সচ্ছল না অসচ্ছল? সচ্ছল, তাই না? চলতি দায় পরিশোধ করার জন্য আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। তার মানে আমরা কি সচ্ছল। এই যে তারল্য অনুপাত করে আমরা বুঝতেছি কি এই কোম্পানিটা সচ্ছল। আচ্ছা, তো কার্যকরী মূলধন অনুপাতের দিকে আমরা এখন যদি দেখি, উপরে কাকে বসাইতে হবে বলো? মোট চলতি সম্পদ কত? মোট চলতি সম্পদ কত? 70,000 টাকা মাইনাস মোট চলতি দায় কত? 25,000 টাকা। 25,000 টাকা ডিভাইডেড বাই 25,000, রাইট? ইকুয়াল, তো 70 থেকে আমি যদি 25 মাইনাস করি কত হয়? 45,000 ডিভাইডেড বাই 25,000 ইকুয়াল, তো 45,000 ভাগ 25,000 ইকুয়াল কত হয়? হ্যাঁ, 1.8:1, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই যে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কি পাই? কার্যকরী মূলধন। তাহলে আমার 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য আমার হাতে কার্যকরী মূলধন আছে কত? 1.8 টাকা, তাই না? বলো, বুঝতে পেরেছ? গুড। তাহলে দেখো এই যে আমরা, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ? তো আমরা কত সহজে তারল্যতা যাচাই করতে পারি একটা কোম্পানি, তাই না? বলো, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত। আমার কোয়েশ্চেনে যা খুশি থাকুক, আমি এত কিছুর দিকে তাকাবো কেন? আমার যাকে দরকার আমি জাস্ট তাকে কি করব? ব্যবহার করব। তো যদি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত করতে চাই আমরা, আমাদের 2 রকমের তথ্য দরকার। এক, চলতি সম্পদ যেগুলো আমরা বের করলাম, আর কি দরকার? চলতি দায় যেগুলোকে আমরা সার্চ করে বের করলাম। আর সবগুলো চলতি সম্পদ যোগ করলে আমরা কি পেয়ে গেলাম? মোট চলতি সম্পদ। সবগুলো চলতি দায় যোগ করে আমরা কি পেয়ে গেলাম? মোট চলতি দায়। ওকে, অ্যান্ড দেন আমরা এই চলতি সম্পদ, চলতি দায়, এই 2টা ইনফরমেশনকে ব্যবহার করে আমি কিন্তু চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত করে ফেললাম। ওকে, আচ্ছা, আমরা তো অনুপাত করলাম। এবার যদি কোয়েশ্চেন করা হয় যে এই কোম্পানিটার তারল্যতা সম্পর্কে মন্তব্য করো, করতে পারবা? আচ্ছা, তো আমরা এই যে তারল্যতার যাচাই করার জন্য চলতি অনুপাত করলাম, এটার মান পেলাম, তড়িৎ অনুপাত করলাম, এটার মান পেলাম, এবং কার্যকরী মূলধন অনুপাত করলাম, এটারও মান পেয়ে গেলাম। এই মানগুলোর আলোকে আমরা যদি এই কোম্পানির তারল্যতা সম্পর্কে মন্তব্য করি, করা যাবে নাকি যাবে না? যাবে। চলো আমরা এখন এই কোম্পানিটাকে যাচাই করব যে এই কোম্পানিটার তারল্য ভালো নাকি তারল্যতা খারাপ। ওকে, মোট চলতি দায় কি সবসময় এক থাকবে? মোট চলতি দায় হ্যাঁ অবশ্যই, মোট চলতি সম্পদ, মোট চলতি দায় অলওয়েজ তো সেম। ইয়েস, না না, অনুপাত এক দেয়া আছে যে, হ্যাঁ এটা হচ্ছে রেজাল্টটা বসাবা *1, এটা কি সব অলওয়েজ রেজাল্ট যা বসিয়ে *1 দিবা অলওয়েজ।
ওকে, উপরেরটা দিয়ে থেকে এই যে উপরেরটা থেকে নিচের উপরেরটা ভাগ নিচেরটা, যেটা রেজাল্ট বের হবে ওই রেজাল্টটা লিখবা, যা বের হবে তাই লিখবা, লিখে ইস্টু কি দিবা 1। ওকে, তার মানে আমরা নিচেরটাকে অলওয়েজ কত ধরতেছি 1। আচ্ছা দেখো, এখন আমরা যদি মন্তব্য করতে চাই তাহলে আমাদের আদর্শ মানগুলো জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? আদর্শ মান। দেখো, চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। ওকে, তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1। কার্যকরী মূলধনের আদর্শ মান হলো 1:1। ওকে স্যার, 1:1। ওকে, এই আদর্শ মানগুলো জানা থাকতে হবে। অর্থাৎ দেখো, চলতি অনুপাতের আদর্শ মান কি 2:1। অর্থাৎ তুমি একটু তাকাও, চলতি অনুপাতে তুমি কাকে কাকে ব্যবহার করতেছ? মোট চলতি সম্পদ এবং মোট চলতি দায়। তো এই যে 1 বলতে কাকে বোঝাচ্ছে? চলতি দায়কে। 2 বলতে চলতি সম্পদ। তার মানে একটা ব্যবসায়ের বা একটা কোম্পানির প্রতি 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য হাতে কয় টাকা চলতি সম্পদ থাকতে হবে? 2 টাকা। এটা হলো আদর্শ মান। স্যার, আদর্শ মানটা কেন দরকার? যেমন ধরো আমাদের এই কোম্পানির কথা যদি চিন্তা করো, তাহলে বলো তো এই কোম্পানির প্রকৃত মান কত চলতি অনুপাতের? 2.8:1। এটা না বলো, 2.8:1। অর্থাৎ 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য কোম্পানির কাছে চলতি সম্পদ আছে কত? 2.8 টাকা। তার মানে আদর্শ মানের চেয়েও বেশি সম্পদ ওর কাছে আছে। তার মানে ওরা অদক্ষ। ওরা কি? অদক্ষ। হুদাই টাকা কি করছে? হাতে ফেলে রাখছে। এই 0.8 টাকা কি করছে? অযথাই হাতে অলসভাবে ফেলে রাখছে বা ক্যাশ বাক্সে ফেলে রাখছে। ওরা চাইলে এই 0.8 টাকা কি করতে পারতো? ইনভেস্ট করে আরও বেশি প্রফিট আর্ন করতে পারতো। মানে ওরা সচ্ছল, ওরা প্রয়োজনের চেয়েও বেশি সচ্ছল, কিন্তু অদক্ষ। আদর্শ মানটা হলো কি জানো? লবণের মতো। যেমন ধরো তুমি একটা রেসিপি করলা, তো ওইটার মধ্যে লবণ যতটুকু দরকার তোমাকে কিন্তু ততটুকুই দিতে হবে। আদর্শ পরিমাণের চেয়ে তুমি যদি বেশি লবণ দিয়ে দাও, ভালো, আমি তো অনেক বেশি লবণ দিছি, ওয়াও, নাকি এটা কটা লাগবে? কটা। আবার আদর্শ মানের চেয়ে যদি তুমি কম লবণ দিয়ে দাও তাহলেও খারাপ, এটা পানসা লাগবে। তো একুরেট টেস্টটা যদি পেতে চাও তোমাকে আদর্শ মান অনুযায়ী কি করতে হবে? লবণ দিতে হবে, তাই না বলো? তো এই যে তারল্যের চলতি অনুপাতের আদর্শ মান যা, ওই পরিমাণ সম্পদ বা ওই মানটা বা ওই রেশিওটা যদি তুমি মেনটেন করো, তার মানে তুমি সচ্ছল এবং দক্ষ। বাট এখানে দেখা গেছে যে এরা আদর্শ মানের চেয়ে বেশি সম্পদ সংরক্ষণ করছে, তার মানে এরা সচ্ছল বাট অদক্ষ। ওকে, এরা অযথাই বাড়তি টাকা অলসভাবে ফেলে রাখছে। আচ্ছা, যদি বিষয়টা এমন হইতো, ধরো যদি এইরকম হইতো, তার মানে এরা কি? অসচ্ছল। মানে এরা আদর্শ মানের ধারে সামনেও না, এরা খুবই মানে পোর পিপল, হাংরি পিপল। ওই মুন্না ভাই MBBS এর মধ্যে যে পোর পিপল, হাংরি পিপল দেখছো না? তার মানে এদের অনুপাত দেখে বোঝা যাচ্ছে এরা হলো পোর পিপল, হাংরি পিপল। এদের ধারে সামনেও বিনিয়োগ করার জন্য যাওয়া যাবে না। ওকে, আচ্ছা স্যার, ওকে, যাই হোক, আসো তড়িৎ অনুপাতের দিকে আমরা তাকাই। স্যার, তড়িৎ অনুপাতের আদর্শ মান কত? 1:1। অর্থাৎ 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য তোমার কাছে কয় টাকা তড়িৎ সম্পদ থাকতে হবে? 1 টাকাই। তো এটা হলো আদর্শ মান। বাট এদের মান কত? 2:1। তার মানে কি? তার মানে এরা সচ্ছল, মানে এরা ডাবল সচ্ছল। যতটুকু সচ্ছল মানে যতটুকু ভালো হওয়ার কথা তার চেয়ে বেশি ভালো। আবার বাংলায় একটা প্রবাদ আছে, বেশি ভালো ভালো না, তাই না? তো প্রয়োজনের চেয়ে এরা বেশি ভালো, বেশি সচ্ছল, তাই না? এদের তারল্যতা কি? প্রয়োজনের চেয়ে বেশি ভালো। তাহলে এখানে তুমি কি কমেন্ট করবা? যে এরা, এদের তারল্যতা কি? আচ্ছা, এদের তারল্যতা ভালো, বাট এরা কি? অদক্ষ। ওকে, তো তোমাকে যদি তারল্যতা বিচার করতে বলে তুমি বলবে এদের তারল্যতা অনেক ভালো, তখন আর অদক্ষ বলার দরকার নেই। কিন্তু যদি বলে তারল্যতা এবং দক্ষতা যাচাই করো, তখন বলবো যে এদের তারল্যতা ভালো, বাট এরা কি? অদক্ষ। আচ্ছা, কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান কত? 1:1। অর্থাৎ 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য কয় টাকার কার্যকরী মূলধন থাকতে হবে? 1 টাকা। তো এদের প্রকৃত মানটা কি? 1.8। তার মানে আমরা কি দেখতেছি? এদের অবস্থাও কি? সেম, এরা
সচ্ছল বা এদের তারল্যতা কি অতিমাত্রায় ভালো, তাই না? ফলে এরাও কি অদক্ষ, তো প্রয়োজনের চেয়ে বেশি তারল্য সংরক্ষণ করে রাখছে। আচ্ছা, তাহলে ওভারঅল কি বলো তো, এখন চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এই তিনটার আলোকে ওভারঅল ভিউ তোমার কি হবে, বা মানে তোমার একটা মানে সামগ্রিক মূল্যায়নটা কি হবে? যে তারল্যতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত, তিনোটা অনুপাত অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটির মানে তারল্যতা আদর্শ মানের চেয়ে বেশি। তার মানে প্রতিষ্ঠানটির তারল্যতা অতিমাত্রায় ভালো। তবে এর দ্বারা এটাও নির্দেশ করে যে প্রতিষ্ঠানটির তার চলতি সম্পদ ব্যবস্থাপনায় কি অদক্ষ, কারণ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মানে চলতি সম্পদ অলসভাবে ফেলে রাখছে, যেটা না করে বিনিয়োগ বাড়ানো যেত, মুনাফাকেও বাড়ানো যেত। ওকে, আচ্ছা, তো আজকে দেখো আমরা কি করলাম, জাস্ট তারল্যতা যাচাইয়ের অংশটুকুকে কাভার করলাম। আচ্ছা, অনুপাত মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় আমরা কি শুধু তারল্যতা যাচাই করব? না, পাশাপাশি আমরা কি করব? মুনাফার্জন ক্ষমতা যাচাই করব, সচ্ছলতা যাচাই করব এবং দক্ষতা যাচাই করব। আমাদের এই অধ্যায়ে কয়টা পার্ট? 4টা পার্ট। ওকে, আমরা ফার্স্ট পার্টটাকে কাভার করলাম। এখন বলো, এটা কি কঠিন মনে হচ্ছে না অনেক ইজি? এটা যদি ইজি হয় পরের পার্টগুলো আরও বেশি ইজি। ওকে স্যার?